আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিধিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গুমের ঘটনায় সংস্থা হিসেবে র্যাব সবচেয়ে বেশি জড়িত বলে তদন্ত কমিশনের রিপোর্ট। সেনার সদস্যদের সংশ্লিষ্টতা অস্বীকারের সুযোগ নেই মন্তব্য। ইরানে হামলা পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন ও খামেনির চরম প্রতিশোধের হুঁশিয়ারি। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধীদের বিক্ষোভ। দেশে প্রথমবার বিরল গোলাপি হাতির ভিডিও ধারণ করল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। বৈচিত্র্যময় 6 ঋতুতে বাংলাদেশ সমৃদ্ধ হয় বিচিত্র সুস্বাদু ফলের সমাহারে। প্রাণ প্রকৃতি রক্ষায় দেশীয় ফল সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ফলোঅন এড়াতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 495 রান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিচারের স্বচ্ছতার স্বার্থে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 25 জুন সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানের বক্তব্য শুনবেন আদালত। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান বলেছেন, বিগত সরকারের সময় বিচার ব্যবস্থাকে হাইজ্যাক করা হয়েছিল। বর্তমানে আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার কাজ চলছে। মাজহালক মান্নার রিপোর্ট। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল। শুনানিতে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এই মামলায় আদালতকে সহায়তার জন্য অ্যামিকাস কিউরি নিয়োগের বিষয়ে প্রসিকিউশনের কাছে আইনের ব্যাখ্যা জানতে চান। পরে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। জুলাই আগস্ট হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার চলমান বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক। The tribunal has to ensure that notwithstanding that the rights of any accused are properly protected. What we have seen, there have been changes to both the substantive and the procedural rules of the tribunal to bring it more in line with international standards. There will be, of course, additional amendments that need to be made, and that's one of the things that I'm working on closely with the Chief Prosecutor. 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন বলে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পায়। এই বক্তব্যের বিষয়ে আদালত অবমাননার আবেদন করা হলে তা গ্রহণ করে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা বুলবুলকে জবাব দাখিলের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মাজহালক মান্না, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের আলোচনা চলছে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এবং দলীয় মনোনয়নের বাইরে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে বৈঠকে অংশ নেওয়া দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। হবে এবং আলোচিত হওয়ার মাধ্যমে এটার একটা সুনির্দিষ্ট জায়গায় আসবে। কয়েকটা বিষয় অলরেডি এসছে, যেমন বিচারক নিয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে আগে যেভাবে আসলে পরামর্শ করা দরকার হতো, ভবিষ্যতে পরামর্শ করা দরকার হবে না। তারপরে ধরা যাক যে সংসদ ভেঙে দেওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে
তিনি ভেঙে দেবেন এইটার বাধ্যবাধকতা ছিল, সেটা বাধ্যবাধকতা থাকবে না, এখানে তিনি বিবেচনার জায়গা তার থাকবে। এরকম আরো অনেকগুলো প্রস্তাব এসছে। আমরা এই প্রস্তাবগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করব এবং একটা জায়গায় আমরা পৌঁছবো বলে আশা করি। ইলেকটোরাল কলেজ নিয়ে গণসংহতির একটা স্পেসিফিক জায়গা কোনটা, মানে সে কি দিয়েছে যে ইলেকটোরাল কলেজ নিয়ে গণসংহতি আসলে দাবিটা কি জানেন? লাইভে আছে। আচ্ছা দেখুন, প্রথমত যেটা বিষয়ে সকলেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে হয়েছেন যে প্রায় সবাই যে বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে হবে এবং সেখানে ইলেকট্রাল কলেজ তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব আছে। এখন এই ইলেকট্রাল কলেজের বিষয়েও ঐকমত্য একভাবে আছে, কিন্তু ইলেকট্রাল কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য মার্কিন হামলা বিষয়ে সতর্ক করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, এটি হলে যুক্তরাষ্ট্রকে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা না চালানোর দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন যুদ্ধবিরোধীরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। কানাডায় G7 সম্মেলন শেষ না করে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ফিরে আসায় ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর বিষয়ে শুরু হয় জোর আলোচনা। ইরানে হামলা প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি কি করবেন তা কেউ জানে না, একমাত্র যুক্তরাষ্ট্রই ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম উল্লেখ করে তিনি বলেন, তার মানে এই নয় তিনি সেটি করতে যাচ্ছেন। সব ধরনের সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক পথ খোলা আছে, এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে ইরানে হামলা পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ট্রাম্প, তবে হামলা শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত ইরান পরমাণু কর্মসূচি ত্যাগ করে কিনা সেই অপেক্ষায় রয়েছেন ট্রাম্প। ওয়াশিংটনের হামলা পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে ইরান। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা শান্তি কোনোটাই মেনে নেবেন না তারা। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হাইপারসনিক ছাড়াও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে 1450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। মাত্র কয়েক ঘন্টায় তেহরান সহ বিভিন্ন স্থানে 40টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্র যেন সংঘাতে না জড়ায় সেই দাবি জানান তারা। বিক্ষোভ হয়েছে ম্যানহাটন সহ নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সদস্যরা বলেছেন, বিগত সরকারের আমলে সংস্থা হিসেবে গুমের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত ছিল র্যাব। রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী সরাসরি জড়িত না থাকলেও তাদের সদস্যরা বিভিন্ন সংস্থায় দায়িত্বপ্রাপ্ত হয়ে গুমে জড়িয়েছেন এবং সেনাবাহিনী বিষয়টি জানার কথা অস্বীকার করার সুযোগ নেই। কমিশন সদস্যরা আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী শক্তি দমনের জন্যই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার। পান্তুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন। কমিশন সদস্যরা জানান, গুমের শিকার 253 ব্যক্তির তথ্য উল্লেখ করা হয়েছে। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি
পেশাজীবী তথা সাধারণ জনগণ। গুটি কয়েক সৌভাগ্যবানকে ছেড়ে দেয়া হলেও বেশিরভাগ গুমের শিকার ব্যক্তিকে হত্যা বা জঙ্গি তকমায় বিচারাধীন অথবা ভারতে পাঠিয়ে দেওয়ার তথ্য পেয়েছে কমিশন। এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। কমিশন উল্লেখ করেছে, গুমের ঘটনায় অভিযুক্তদের অনেকে এখনও ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছেন। গুমের শিকার ব্যক্তি, সাক্ষী বা তাদের পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য অভিযুক্তদের সব নাম এখনই প্রকাশ করেনি কমিশন। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি লাগে র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব, এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, কথা বলছেন, এবং উনি ক্ষমাও চেয়েছেন। মানে ইনস্টিটিউশনালি আরবি রেসপন্সিবল না, দ্যাটস কারেক্ট, ইনস্টিটিউশনালি। কিন্তু ডিজিএফআইয়ের অফিসার্সরা, তারপর আপনার এনএসআইয়ের অনেক অফিসার্স এবং র্যাবের বিশেষ করে যারা কমান্ডিং অফিসার্স এবং যারা আপনার এডিশনাল এডিজি বলে, এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফস অপারেশনস, তারা সব কিন্তু আর্মির অফিসার্স। তারা জানতো না, এই কথা বলার সুযোগ নাই। তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না এটা বলার সুযোগ। কমিশনের প্রধান কাজ তথ্য অনুসন্ধান উল্লেখ করে সদস্যরা আশা করেন ঘটনাগুলোর অধিকতর তদন্ত করবে পুলিশ। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। রং বদলাচ্ছে প্রকৃতি, আর সেই রঙে যোগ হয়েছে বিরল ও বিস্ময়কর প্রাণী গোলাপি হাতি। দেশে প্রথমবারের মতো অতি দুর্লভ এই হাতির শাবকটির ভিডিও চিত্র ধারণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। রাঙামাটির বরুণাছড়ির টিলায় দুর্লভ হাতির শাবকটির দেখা পায় দলটি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই সাফল্য বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মনসুর আহমেদকে সঙ্গে নিয়ে সৈয়দ মাদি অদিতের রিপোর্ট। পাহাড়, জল, সবুজে মোড়ানো এক অপার সৌন্দর্যের নাম রাঙামাটি। পাহাড়ি কণা নামে খ্যাত পার্বত্য এই জেলায় রয়েছে জীববৈচিত্র্যের অসাধারণ মিতালি। রাঙামাটি থেকে প্রায় 1.5 ঘন্টার স্পিডবোট যাত্রা শেষেই বরুণাছড়ি। সম্প্রতি রাঙামাটির বরুণাছড়িতে জন্ম নিয়েছে গোলাপি আভায় মোড়ানো নবজাতক হাতি। চারপাশে পাহাড় আর মাঝখানে বরুণাছড়ি দ্বীপ, আর এই দ্বীপেই বাংলাদেশে প্রথমবারের মতো জন্ম নিয়েছে গোলাপি হাতি। তবে বনাঞ্চল কমে যাওয়ায় প্রকৃতিতে অতি বিপন্ন গোলাপি হাতি। বিশ্বের অতি দুর্লভ এই হাতিটির খোঁজে বরুণাছড়ি গহীন বনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। দুর্গম পাহাড় ও টিলার উঁচু নিচু রাস্তার শত বাধা পেরিয়ে দুঃসাহসিক অভিযান। দীর্ঘ পরিশ্রম আর ধৈর্যের এই অদম্য পথযাত্রায় অবশেষে দেখা মিলে গোলাপি শাবকের। 20 বছর যাবত আমাদের এলাকায় হাতি আসছে, আমি দেখতেছি, কিন্তু এরকম হাতি আমি কখনো দেখি নাই। এখন এটা কেন হলো, এটা নিয়ে আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে। আসলে যে কি, আমরা যদি জানতে পারতাম আপনাদের মাধ্যমে বা যারা রিসার্চ করে যদি জানাইতো, আমরা খুব উপকৃত হতাম। হাতির বাচ্চার রং একটু ডিফারেন্ট, কেউ কেউ সাদা বলছে, কেউ কেউ গোলাপি বলছে। আসলে অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে সেটি একটু আসলে গবেষণা করার বিষয় আছে, একটু সময় লাগবে কনক্লুশনে পৌঁছতে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই প্রচেষ্টা দেশের বন্যপ্রাণী গবেষণায় একটি বড় অর্জন হিসাবে দেখছেন গবেষক ও বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে হাতির গায়ের রং কালচে, কিন্তু কোনো কারণে যদি তার চামড়ায় যে রঞ্জক পদার্থটি তৈরি হয়, সেটি যদি কোনো অস্বাভাবিকতার কারণে সেটি তৈরি না হয়, তখন সেটি কিছুটা ফ্যাকাশে বা গোলাপি রং ধারণ করে, এবং এই হাতিটির ক্ষেত্রেও তাই হয়েছে। এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। হাতির আবাসস্থল সংরক্ষণ করতে হবে এবং স্থানীয় মানুষ যারা, তাদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে সংগঠিত করে হাতি আর মানুষের দ্বন্দ্ব যাতে কমিয়ে আনা যায়, সেই বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে। দুর্লভ গোলাপি হাতির সংরক্ষণে সচেতনতা সহ সমন্বিত পদক্ষেপে গুরুত্বারোপ প্রকৃতিপ্রেমীদের। আমাদের দেশে হাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে খাদ্যের অভাবে। পাশাপাশি আমাদের যে ধরনের এলাকাগুলোতে এদের বিচরণ ছিল কিংবা আছে, সেখানে কিন্তু এরা অবাধে সেই আগের মতো কিন্তু ঘুরে বেড়াতে পারে না।
আমাদের বসতি বেড়ে গেছে মানুষজনের। সুতরাং একে সংরক্ষণ করাটা যত বেশি আমরা সচেতন হব এ ব্যাপারে এবং আমরা যত বেশি এদের ব্যাপারে কেয়ার নিব, তাহলেই কিন্তু এদের সংখ্যাটা বাড়বে এবং পাশাপাশি এদের যে এই ধরনের বিচরণ ক্ষেত্র, সেই বিচরণ ক্ষেত্রগুলোকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ হাতি আছে সেটা যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে একসময় কিন্তু এরাও বিলুপ্ত হয়ে যাবে। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে যখন বিপর্যস্ত পুরো বিশ্ব, তখনই প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে নান্দনিক বন্যপ্রাণী। গোলাপি হাতির উপস্থিতি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। রাঙামাটি থেকে সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই। ফুল ফল ফসলের উর্বর ভূমি বাংলাদেশ। বৈচিত্র্যময় 6 ঋতুতে বিভিন্ন ধরনের ফলের দেখা মেলে। মানুষের পাশাপাশি এসব ফল বন্যপ্রাণীর অন্যতম খাদ্য। তবে প্রাকৃতিক ও মানব সৃষ্ট নানান কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় ফল। আবহমান বাংলার সংস্কৃতি ঐতিহ্যের অংশ ফলদ বৃক্ষ সংরক্ষণের তাগিদ সংশ্লিষ্টদের। ঋতু বৈচিত্র্যের বাংলার ফল নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। উর্বর মাটিতে উৎপাদিত সোনালী ফসল, ফুল ফলের ঘ্রাণে সারা বছরই মাতোয়ারা থাকে বাংলার প্রাণ প্রকৃতি। গ্রীষ্মের তপ্ত রোদে যখন নাবিশ্বাস জনজীবন, তখনই স্বস্তি আনে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ সহ বিভিন্ন ধরনের রসালো ফল। গ্রীষ্মের তপ্ত আবহাওয়া দূর করতে প্রশান্তির বৃষ্টি নিয়ে আসে বর্ষাকাল। এ সময়ও বাংলার প্রকৃতিতে দেখা যায় পেয়ারা, আমড়া, আনারস, লটকন, জামরুল সহ বিভিন্ন দেশীয় ফল। প্রকৃতিতে রূপ, রং ও স্নিগ্ধতা নিয়ে আসা শরৎকালেও পাওয়া যায় তাল, আমলকি, জলপাই, করমচা ও আতাফল। হেমন্তে ডালিম, সফেদা, কদবেলের পাশাপাশি পাওয়া যায় রসালো, নরম শ্বাস ও মিষ্টি স্বাদের পানিফল। পুষ্টিগুণ সমৃদ্ধ জলপাই, বরই, আমলকি, পেয়ারার সমারোহ নিয়ে প্রকৃতিতে হাজির হয় শীতকাল। আর ঋতুরাজ বসন্তে শুধু ফুলেরই রাজত্ব নয়, পাওয়া যায় পেঁপে, তরমুজ, বেলসহ বিভিন্ন মুখরোচক ফল। বাংলার প্রকৃতিতে দেখা মিলে বুনো ফলেরও। ফলসা, বিলম্বী, ডেওয়া আর কাঠলিচুর মতো বুনো ফল বর্ণ, গন্ধ ও স্বাদের দিক থেকেও বৈচিত্র্যময়। তবে অদূরদর্শী নানা কর্মকাণ্ডে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় ফল। স্বাদ, পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্বের বিবেচনায় এসব ফল সংরক্ষণে উদ্যোগ নিলে একদিকে ভবিষ্যৎ প্রজন্ম পাবে দেশীয় ফলের স্বাদ, অন্যদিকে মিটবে বন্যপ্রাণীর খাদ্য চাহিদাও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঋতু বৈচিত্র্যে বাংলার ফল নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ক্রমবর্ধমান দূষণ, খাদ্য নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির খোঁজে শহরের নাগরিকরাও বাসস্থানের ছোট ছোট পরিসরে সবুজের আয়োজন করছেন। ঢাকার বারিধারার ডিওএইচএস আবাসিক এলাকাতেও এমন অনেক ছাদ কৃষির উদ্যোগ রয়েছে। তেমনই এক সফল উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বারিধারা ডিওএইচএস এর 5তলা ভবনের ছাদে 2600 বর্গফুট আয়তন জুড়ে কাকলি চৌধুরী গড়ে তুলেছেন একটি পরিপূর্ণ ছাদ কৃষি। এর সূচনা হয়েছিল 28 বছর আগে তার শাশুড়ি মনিকা বড়ুয়ার হাতে। বর্তমানে পরিকল্পনা ও পরিচর্যায় এটি আরো বিস্তৃত হয়েছে। আমার তো ছোটকাল থেকে খুব আগ্রহ, মানে গাছগাছালির প্রতি, ফুল গাছ, তারপরে ফল ফলাদি গাছের। তারপরে যখন শ্বশুর বাড়িতে এসেও দেখছি যে এখানেও দেখি যে আমার শ্বশুর শাশুড়ি খুব গাছের মানে যত্ন আত্মি করে, হ্যাঁ, গাছ নিয়েই থাকে, সারাদিন পরে থাকে, তখন আমারও খুব ভালো লাগতো। আমার আবার ফুল গাছ এত ছিল না, আমার সব ফলের গাছ ছিল। আচ্ছা, তারপর তবে যখন বউয়ের ইচ্ছা, সে অর্ধেক ফুল বাগান করবে, অর্ধেক ফল বাগান করবে। আচ্ছা, বিচিত্র গাছগাছালির মাঝে ভিন্নতা এসছে পার্বত্য এলাকার কিছু গাছগাছালি। এটা হচ্ছে বিউটি বেগুন। বিউটি বেগুন, আচ্ছা। এটাকে আপনার একটু সিদ্ধ করে মরিচ, তারপর পেঁয়াজ দিয়ে ভর্তা করে, ধনিয়া পাতা, খুব টেস্টি হয়। পাহাড়িয়া। এই উদ্যোক্তার চাওয়া শহরের প্রতিটি বাড়ি সবুজে ঢেকে যাক, তাতে শহর হয়ে উঠবে আরো নিরাপদ, সুন্দর এবং প্রকৃতি বান্ধব। বিশেষ করে ঢাকার মানুষেরা কিন্তু একটু জায়গা পেলেও বারান্দার মধ্যে একটু জায়গা নিয়েও কিন্তু বাগান করে, ছোটখাটো করে, মরিচ লাগাচ্ছে, ফুল গাছ লাগাচ্ছে। এই ছাদ কৃষিটি পরম্পরা,
শাশুড়ি থেকে বৌমার হাতে, এবং বৌমার হাতে এসে এটার প্রসারতা, এটার ব্যাপ্তিটা দিন দিন বাড়ছে। শুধু তাই নয়, তাদেরটি অনুসরণ করে আশেপাশের আরও অনেক ছাদ কৃষি প্রসারিত হচ্ছে, যেটি চাচ্ছি আমরা শহরে নগরে যারা যেখানে জমি পতিত ফেলে না রেখে একটি গাছ লাগান, ফসল আসবে, আপনাকে রাখবে, অনেকটাই মানসিকভাবে প্রশান্তি। ঢাকার বারিধারা ডিওএইচএস-এর মনিকা বড়ুয়া এবং কাকুলি চৌধুরীর ছাদ কৃষি থেকে শাহেক সিরাজ, চ্যানেল। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ের মাঝে মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কা। দিনের শুরুতে 495 রানে টাইগাররা গুটিয়ে গেলে 500 ছোঁয়া হয়নি বাংলাদেশে। 484 রান ও 1 উইকেট হাতে নিয়ে এদিন মাত্র 11 রান যোগ করে টাইগারদের দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা জুটি। জবাবে অভিষেক হাওয়া লাহিরি উদারাকে ফিরিয়ে 47 রানে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন টাইগার স্পিনার তাইজুল। 53 রানের জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন তারা। লাঞ্চ ব্রেকের আগ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 100 রান। দ্বিতীয় সেশনে টাইগার বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ক্যারিয়ারে তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ওপেনার নিশাঙ্কা। ফলো অন এড়াতে প্রথম ইনিংসে 296 রান করতে হবে স্বাগতিকদের। ফিরে এলাম বিরতির পর। নিটল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়িতে বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা 25-এর ভালো ফলন হয়েছে। চাল চিকন ও রফতানিযোগ্য হওয়ায় এটি চাষে বেশি লাভবান হবেন কৃষক। কৃষকদের বিনা ধান 25 চাষাবাদের পরামর্শ দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় 2020 সাল থেকে বৃক্ষরোপণ করে আসছে শরীয়তপুর জেলা পরিষদ। এরই মধ্যে বৃক্ষ শূন্য সড়কের পাশে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আঙিনা ও সামাজিক প্রতিষ্ঠানে 40,000-এরও বেশি পরিবেশ সহায়ক বৃক্ষরোপণ করা হয়েছে। এবারও জেলা জুড়ে সবুজায়নের কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুমের ঘটনায় সংস্থা হিসেবে র্যাব সবচেয়ে বেশি জড়িত বলে তদন্ত কমিশনের রিপোর্ট। সেনা সদস্যদের সংশ্লিষ্টতা অস্বীকারের সুযোগ নেই মন্তব্য। ইরানে হামলা পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন ও খামেনির চরম প্রতিশোধের হুঁশিয়ারি। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধীদের বিক্ষোভ। দেশে প্রথমবার বিরল গোলাপি হাতির ভিডিও ধারণ করল প্রকৃতি জীবন ফাউন্ডেশন। বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। বৈচিত্র্যময় 6 ঋতুতে বাংলাদেশ সমৃদ্ধ হয় বিচিত্র সুস্বাদু ফলের সমাহারে। প্রাণ প্রকৃতি রক্ষায় দেশীয় ফল সংরক্ষণে বিশিষ্ট জনদের তাগিদ। এবং গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ফলো অন এড়াতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 495 রান। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।